ক্লাস 12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক দর্শন 2015 থেকে 2023 সাল পর্যন্ত সকল এমসিকিউ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করা হচ্ছে। এখান থেকেই কিন্তু তোমাদের 2025 সালের বেশিরভাগ প্রশ্ন কমন চলে আসবে। সুতরাং যাদের হয়ে আছে তারা বারবার শুনে নাও, শুনে নিলেই তোমরা ভীষণ উপকৃত হবে। আর যাদের হয়ে নাই তারা তো অবশ্যই ভালোভাবে তৈরি করে নাও, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই 2015 থেকে 2023 সালের প্রশ্ন এবং উত্তরগুলি। সুতরাং মিস না করে অবশ্যই এই ভিডিওটি সময়ের মধ্যেই গোটা ভিডিওটা দেখে নেওয়ার চেষ্টা করো, কারণ এটাকে স্ক্রিনশট নিয়ে রেখে দিলে আর পরে পড়তে তোমরা সময় পাবে না, এইটাই তখন বোঝা হয়ে দাঁড়াবে। সুতরাং তুমি ঠিক করে নাও যে এই ভিডিও যতক্ষণ চলবে ততক্ষণের মধ্যেই এই এমসিকিউটা পুরোটা একবার ঝালিয়ে নেবে। দেখো 2015 থেকে 23 সালের এমসিকিউ গুলো। মিলের 1 নাম্বার, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না সেটি কোন পদ্ধতি? মিলের অন্যই পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না। তারপর দেখো দ্বৈত অন্বয়ী পদ্ধতি বলা হয় কোন পদ্ধতিকে? দেখো দ্বৈত অন্বয়ী পদ্ধতি, এই পদ্ধতির আবার 5টা নাম আছে। অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি, দ্বৈত অন্বয়ী পদ্ধতি, সংযুক্ত পদ্ধতি, এইরকম মিশ্র পদ্ধতি, এইরকম ভাবে এই অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতির 5টা নাম আছে। দ্বৈত অন্বয়ী পদ্ধতি হচ্ছে অপর নাম। তারপরে দেখো ক হলো খ এর পর্যাপ্ত শর্ত, এ কথার অর্থ কি? দেখো আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত, 3টে শর্ত। এখান থেকে কিন্তু তোমাদের শর্ট আসবেই। সুতরাং এই জায়গাটা বুঝতে হলে পরে তোমরা আমার যে বড় ভিডিওগুলো করা আছে কারণ চ্যাপ্টার, সেখান থেকে দেখে নিলে জলের মতো বুঝে যাবে। তবুও আমি বলছি এখানে ক হলো খ এর পর্যাপ্ত শর্ত, মানে ক ঘটলে খ ঘটবে এরকম অপশন দেখতে পাবে, তাহলে কয়েকটাই হবে। দেখো যদি ক ঘটে তবে খ ঘটে, এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত। আর আবশ্যিক শর্ততে কি হয়? তখন বলতে হবে যদি ক না ঘটে তবে খ ঘটবে না, এটা হচ্ছে আবশ্যিক শর্তের উদাহরণ। অক্সিজেনের উপস্থিতি দহনের কারণ, বাক্যটিতে কথাটি যে অর্থে ব্যবহৃত সেটা কি? দেখো পর্যাপ্ত না আবশ্যিক, না আবশ্যিক পর্যাপ্ত শর্ত, এখানে কিন্তু আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে, মানে অক্সিজেন না থাকলে আগুন থাকবে না, তাহলে না না দুটো না হলেই এটা কিন্তু আবশ্যিক শর্ত হয়ে যায়। তারপর দেখো বহু কারণবাদের একজন সমর্থকের নাম বলো। বহু কারণবাদের সমর্থক হলেন দার্শনিক মিল। হ্যাঁ, বহু কারণবাদের সমর্থক। তারপরে দেখো আরোহ অনুমানের সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তা হলো সামান্য সংশ্লেষক বচন। আরোহ অনুমানের মাধ্যমে সামান্য সংশ্লেষক বচন প্রতিষ্ঠা করা হয়। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হলো কি? আরোহণের বস্তুগত ভিত্তি হচ্ছে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি, বস্তুগত ভিত্তি দেখো, দেখো আরোহ অনুমানের কিন্তু বস্তুগত ভিত্তি দুই প্রকার, পর্যবেক্ষণ আর পরীক্ষণ। আর আরোহ অনুমানের আকারগত ভিত্তি দুই প্রকার, প্রকৃতির একরূপতার নীতি আর কার্যকারণ নিয়ম। তাহলে এখানে দেখো বস্তুগত ভিত্তি কোনটা, পর্যবেক্ষণ না পরীক্ষণ? হ্যাঁ পর্যবেক্ষণ আছে, পরীক্ষণটা নাই যেহেতু, তাহলে সঠিক উত্তর হবে আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ। তারপর দেখো উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভাব্যতার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত কোনটি? সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিক সাদৃশ্য যত হবে তত বেশি উপমা যুক্তি সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে। তাহলে দেখো উত্তর হচ্ছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা, সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। হ্যাঁ, তারপর দেখো কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে কিসের উপরে? সত্যাপেক্ষক নির্ভর করে অঙ্গবচন ও যোজকের উপরেই কিন্তু সত্যাপেক্ষক বচনের সত্য মূল্য নির্ভর করে। তারপর দেখো যদি পি তাহলে কিউ মিথ্যা হবে। তাহলে যদি যদি কি, তাহলে পি তাহলে কিউ মিথ্যা হবে, এটা নালের ক্ষেত্রে। তাহলে যদি পি সত্য কিউ যদি পি তাহলে কিউ মিথ্যা হবে কখন? তাহলে যখন পি সত্য আর কিউ মিথ্যা হবে তখনই কিন্তু এটা মিথ্যা, বাদ বাকি সব ক্ষেত্রেই কিন্তু সত্য। এটা যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী এটা বলা যেতে পারে। তারপরে পি ডট কিউ এই বচনাকারটি কি? পি ডট পি এই বচনাকারটি সবসময় কিন্তু আপতিক। হ্যাঁ, মানে সত্য হবে কখনো বা মিথ্যা হবে। হ্যাঁ, তারপরে দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত বচনটির ভেনচিত্র কি? এই ব্যাপারটা বলি তোমাদেরকে। দেখো এটা তো আমি লিখে রেখেছি, তার জন্য এখানে কিন্তু লেখা সম্ভব নয়, ভেনচিত্র এবং সমীকরণ লেখা সম্ভব নয়, তোমাদেরকে আমি মুখে বলার চেষ্টা করছি। দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত, এটা যেহেতু ই বচন, আর ই বচনের সূত্রটা হচ্ছে মানে সমীকরণের সূত্রটা হচ্ছে এস পি ইকুয়াল টু জিরো। এবার যেহেতু অশিক্ষিত আছে তাহলে এস পি বার ইকুয়াল টু জিরো। তার মানে যে আমার বৃত্ত হবে পরস্পর ছেদি তিনটে ঘর আছে আমাদের, যেটা দুটো বৃত্ত পরস্পর ছেদ করলে তিনটে ঘর পাচ্ছি, প্রথম ঘরটাই হবে ছায়াবৃত্ত। ঠিক আছে, বেশ। তারপরে দেখো সকল অয়েস হয় পি বচনটির বুলীয় ভাষ্য কি? এই ক্ষেত্রেও তাই।
তাহলে আমি বলি দেখো অ এস হয় পি, অ এস মানে এ বচনের সূত্রটা আগে তোমাকে জানতে হবে যে সকল এস পি বার জিরো, হ্যাঁ এস পি বার ইকুয়াল টু জিরো। এবার এস এর কাছে অ আছে মানে আর একটা বার, মানে এস বার পি বার ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ বেশ, তারপরে দেখো পি অথবা কিউ, পি ডট কিউ এই যুক্তি আঁকাটি কি, তাহলে পি অথবা কিউ, হ্যাঁ এইটা হচ্ছে পি অতএব কিউ এরকম, এখানে অতএবটা বসেনি, তবে পি অথবা কিউ এরকম দিলে পরে সাধারণত যদি এমপি এমটি এসব থাকে তাহলে ডিএসটা নিঃসন্দেহে করে দেবে। ডিএস মানে হচ্ছে ডিসজাংটিভ সিলোজিজম। বেশ, তারপরে দেখো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ দুটি কি কি। তাহলে প্রাকল্পিক যুক্তিবাক্যের দুটি অংশ হচ্ছে পূর্বগ আর অনুগ বা পূর্বকল্প বা অনুকল্প, ঠিক আছে। আর নিরপেক্ষ যুক্তির অংশ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয়, আর যুক্তির অংশ হচ্ছে আশ্রয় বাক্য সিদ্ধান্ত, এরকম আর কি সবগুলো। সংযোগী হচ্ছে সংযোগী বচন অংশ আর বিকল্প হচ্ছে বৈকল্পিক বচন অংশ। বেশ, পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও অন্য যে স্থানে থাকে তাকে কি বলে। তাহলে দেখো পক্ষপদটি পক্ষ আশ্রয় বাক্য ছাড়াও এই পদটি সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তারপরে এ ও মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে, এ ও মূর্তিটি বৈধ হয় ব্যারক অর্থাৎ দ্বিতীয় সংস্থানে বৈধ হয়। তারপর দেখো এ বচন সত্য হয় তাহলে ও বচনের সত্য মূল্য কি হবে, এটা বিরুদ্ধ বিরোধিতা, আর বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে যে কোনো একটা সত্য হলে পরেরটি মিথ্যা হবে বা একটা মিথ্যা হলে পরেরটা সত্য হবে, তাহলে এই ক্ষেত্রে এটা মিথ্যা হবে। হ্যাঁ, তারপর দেখো একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট আয় এবং ও বচন হলো পরস্পর কি, তাহলে আয় এবং ও এটা হচ্ছে নিচেতে আছে, দেখো ছকের নিচে যে তোমাদের বর্গক্ষেত্র আছে সেই বর্গক্ষেত্রে নিচেতে নিচেতে কি আছে অধীন বিপরীত বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতা। তাহলে দেখো এ বচনের যে পদটি ব্যাপ্য হয় তা হলো কি, এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য, এটা মুখস্থ করে নিতে হবে। এ বচনের উদ্দেশ্যপদ ব্যাপ্য বিধেয় পদ অব্যাপ্য, আয় বচনের উদ্দেশ্য ই বচনের উদ্দেশ্যপদ বিধেয় পদ দুটোই ব্যাপ্য, আয় বচনের উদ্দেশ্যপদ বিধেয় পদ দুটোই অব্যাপ্য, ও বচনের উদ্দেশ্য অব্যাপ্য বিধেয় ব্যাপ্য, এই চারটে কথা মুখস্থ করতে হবে। হ্যাঁ, তারপর দেখো আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি, আদর্শ নিরপেক্ষ বচনের অংশ চারটি, পরিমাণক, উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। দেখো তোমরা দেখছো বলে কিন্তু তোমাদের আরো ডিটেলসে প্রশ্নগুলোকে ঝালিয়ে নেওয়া হচ্ছে, যারা দেখছো হ্যাঁ ডিটেলসে তোমরা ঝালিয়ে নিতে পারছো। তারপর দেখো যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলে, তাকে দেখো অবরোহ যুক্তি বলে, কারণ অবরোহ যুক্তিতেই যুক্তি বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয়, কিন্তু আরোহ যুক্তিতে হয় না। আর এই যে বৈজ্ঞানিক দেখছো, অবৈজ্ঞানিক দেখছো, উপমা দেখছো, এগুলো সব আরোহর ভাগ। হ্যাঁ, অবরোহ একটা ভাগ আর আরোহ একটা ভাগ। যুক্তি দুই প্রকার, একটা হচ্ছে অবরোহ যুক্তি আর একটা হচ্ছে আরোহ যুক্তি। তাহলে অবরোহ যুক্তিতে অনিবার্যভাবে সিদ্ধান্তটি নিঃসৃত হয়, অনিবার্যভাবে মানে সরাসরি মানে ডাইরেক্ট। তারপরে দেখো অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে কি বলে, অনুমান যখন ভাষায় প্রকাশিত হয় তখন তাকে বলা হয় যুক্তি। তার বৈধ অবরোহ যুক্তি যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে, বৈধ অবরোহ যুক্তি যুক্তিবাক্য সত্য হলে সিদ্ধান্তটি অবশ্যই সত্য হবে, ঠিক আছে। বেশ, এরপরে দেখো আমরা চলে এলাম 2016 সালে। 2016 সাল আলোচনা করব। তার আগে তোমাদের কাছে আমার অনুরোধ যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, হ্যাঁ, আর একটা কমেন্ট লেখো যে কেমন লাগছে জানাও, তোমাদের কিছু সাজেশন থাকলে আমাকে বলো যে এইরকম ভাবে করলে আরো ভালো হতো ভিডিওটা। বেশ, আর জানা আর যারা নতুন তারা অবশ্যই যেন একটা সাবস্ক্রাইব করে দাও। বেশ, তারপরে দেখো 16 সাল চলে এসেছি। হেতুবাক্যের সাহায্যে যাকে প্রমাণ করা হয় তাকে কি বলে, হেতুবাক্যের সাহায্যে আমরা সর্বদাই সিদ্ধান্তকেই প্রমাণ করার চেষ্টা করি, ঠিক আছে। এরপরে দেখো বৈধতার প্রশ্নটি জড়িত কিসের সঙ্গে, বৈধতার প্রশ্নটি জড়িত চারটে অপশন, অপশনের মধ্যে আমাদেরকে কিন্তু যুক্তির আকারের সঙ্গে বৈধতার প্রশ্নটা জড়িত আছে এটাই বলতে হবে। তারপরে দেখো আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় কি হয়, আরোহ যুক্তির সিদ্ধান্ত কিন্তু শিওর নয়, সবসময় হতে পারে এরকম ব্যাপার, মানে সম্ভাব্য। আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য। তারপর দেখো উদ্দেশ্য ও বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে, আমি একটু আগেই বলেছি ব্যাপ্যটার কথাটা একটু আগে বললাম, ই বচনে উদ্দেশ্য আর বিধেয় পদ ব্যাপ্য হয়, তাই চারটি মুখস্থ রাখতে হবে। ড্যাশ বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, দেখো এইটা কিন্তু প্রতি বছর প্রতি সালে আসবে ব্যাপ্য অব্যাপ্য থেকে, তাহলে ও বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, তাহলে ওই চারটে মুখস্থ করলেই এখান থেকে কিন্তু 1 নম্বর বা 2 নম্বর পেয়ে যাচ্ছি আমরা। দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে, কার মধ্যে বিপরীত বিরোধিতা থাকে, এ এবং ই এর মধ্যে বিপরীত বিরোধিতা। তারপর দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট
এ বচন সত্য হলে ই বচনের সত্য মূল্য কি হবে? তাহলে এ বচন সত্য হলে ই বচন মিথ্যা হবে। হ্যাঁ, তারপর দেখো ফিসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফিসাপো মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। তারপরে ন্যায় অনুমানে যে পদ যুক্তিবাক্য দুটিতে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, যুক্তিবাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তার নাম কি? তার নাম হচ্ছে হেতুপদ। হেতুপদ যুক্তিবাক্য এমটা যুক্তিবাক্যে থাকে সিদ্ধান্তে থাকে না। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির ড্যাশ বাক্যটি হলে প্রাকল্পিক বচন। দেখো প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি তিনটে বচন থাকে। প্রথমটা হচ্ছে যদি রাম আসে তবে শ্যাম আসবে, মানে প্রাকল্পিক বচন। হ্যাঁ, তাহলে প্রথম বাক্যটি হচ্ছে প্রধান যুক্তি বাক্যটি হচ্ছে প্রাকল্পিক বচন। তাহলে কি বলছে কোনটি প্রাকল্পিক বচন? আচ্ছা, প্রধান যুক্তি বাক্যটি হচ্ছে প্রাকল্পিক বচন। বেশ, তারপরে দেখো যদি পি তবে কিউ, নয় পি অতএব নয় কিউ। এই বৈধ যুক্তির আকারটির নাম কি? এই বৈধ যুক্তির আকারটির নাম হচ্ছে এমটি, মানে অস্বীকার করা হলেই এমটি। অস্বীকার হয়েছে যেহেতু সেটি এমটি, স্বীকার হলে পরে স্বীকারজনিত বৈধ হলে এমপি, আর বৈকল্পিকের বৈধ হলে ডিএস। এইচএস তোমরা পড়ছো, ফাইনাল পরীক্ষা দেবে। বেশ, দেখো কোন অয়েস নয় পি এ বুলীয় ভাষ্য কি? দেখো এইটা কিন্তু আমি যেটা করেছি টাইপ হয়নি, এটা সম্ভব হয়নি লেখা, তাই আমি মুখে বলে দিচ্ছি। কোন অএস নয় পি, কোন এস নয় পি, এটা হচ্ছে ও বচনের আকার। আর ও বচনের সূত্রটা আগে মুখস্থ করতে হবে। ও বচনের সূত্র হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু জিরো। এবার যার সঙ্গে অ থাকবে তার মাথায় আর একটা বার, অর্থাৎ এস বার পি বার নট ইকুয়াল টু জিরো, এটা হবে সঠিক উত্তর। বেশ, তারপরে দেখো সকল অসৈনিক হয় কবি, এর ভেন চিত্রটা কি? আগে আমি যেটা বললাম, মানে তোমাদের যাদের ভেন চিত্র একেবারেই হয়ে নাই, আমার দুটো ভেন চিত্রের ভিডিও দেওয়া আছে, তোমরা প্লে লিস্টে গিয়ে সেই দুটো ভিডিও দেখে নেবে, তাহলে ভেন চিত্রটা সুন্দরভাবে বুঝে যাবে। দেখো অসৈনিক হয় কবি, এখানে কি সকল, মানে এ বচনের সূত্রটা মনে রাখতে হবে আগে, এস পি বার ইকুয়াল টু জিরো। এবার যার সঙ্গে অ আছে তার মাথায় বার, তার মানে এস পি বার করেছিলাম, তাহলে আবার এস এর মাথায় একটা বার, এস বার পি বার ইকুয়াল টু জিরো। এবার এস বার পি বার ইকুয়াল টু জিরো, এস ও নয় পিও নয়, মানে দুটো পরস্পর ছেদি বৃত্ত করতে হবে, তাকে একটা বক্সের মধ্যে ঘিরে রাখতে হবে। এবার সেই বক্সের অংশটাকে ছায়াবৃত্ত করতে হবে। হ্যাঁ, বেশ, তারপর দেখো যে যৌগিক বচনের সত্য সারণী সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে কি বলে? তাকে বলা হয় মিথ্যা। সবকটাই যদি মিথ্যা হয় তাকে বলা হয় শত মিথ্যা বচন। বেশ, তারপর দেখো পি সত্য হলে পি ভেল নট পি এর সত্য মূল্য কি হবে? পি ভেল নট পি এর সত্য মূল্য কিন্তু সত্যই হবে। এটা কিন্তু আমরা অঙ্ক কষে বার করে আমরা দেখতে পাবো। ঠিক আছে, তাহলে দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে, একটু আগে আমরা দেখেছি বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ, আর আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। এই যে এই ব্যাপারটা, এই 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 আরোহ অনুমানের এই জায়গা থেকে প্রশ্ন তোমাদের আসবেই, এইটা খুব আসে। মানে আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি আর কার্যকারণ নীতি। তারপরে দেখো অপসারণ, সংজ্ঞা প্রদান ইত্যাদি হলো আরোহ অনুমানের, মানে কোন অনুমানের অনুসৃত প্রক্রিয়া? আচ্ছা, তাহলে বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক, অলৌকিক আর কারণ ভিত্তিক। তাহলে বৈজ্ঞানিকে কিন্তু অপসারণ, সংজ্ঞা প্রদান এসব বৈজ্ঞানিক অনুমানে আমরা দেখতে পাই। তারপর দেখো আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যা হচ্ছে সামান্যীকরণ। এই সামান্যীকরণ জিনিসটা কি? আরোহ অনুমানে কি হয় জানো তো? আমি দেখলাম যে আমার টিউশনি ছেলে, কিছু ছেলেকে আমি পড়া জিজ্ঞাসা করলাম, তারা পারলো। আমি বলে দিলাম তোমাদেরকে আমার টিউশনিতে সব ছেলেগুলা দুর্দান্ত পড়া করে। এই যে কয়েকটার উপরে সিদ্ধান্ত নিয়ে আমি সমগ্র ব্যাপারে একটা সিদ্ধান্ত আসছি, মানে যেহেতু অবৈধ সামান্যীকরণ, হ্যাঁ, তাহলে আমার প্রবলেমটা, মানে সমস্যাটা হচ্ছে সামান্যীকরণ করাটাই হচ্ছে আরোহ অনুমানের একটা বড় সমস্যা। মানে সামান্যীকরণ করতে গেলে একটা বিরাট লাভ দিতে হয়েছে, হঠাৎ করে মাঝখানে সব ছাত্রকে নাম জিজ্ঞেস করে আমি একটা ঝড়াম করে একটা বড় ডিসিশন নিয়ে নিয়েছি। হ্যাঁ, এরকম ব্যাপার। দেখো কারণ হলো কি? কারণ হলো শর্তের সমষ্টি। দার্শনিক মিল বলেছেন শতক নঙ্গর্থক শর্তের সমষ্টি হলো কারণ। বেশ, তারপরে দেখো শক্তির অবিনশ্বরতার সূত্রটি হলো কি? কারণের পরিমাণগত লক্ষণ, শক্তির অবিনশ্বরতার সূত্র। তারপর দেখো ভেজ্জাকাঠে অগ্নিসংযোগ ধূম উৎপাদনের কারণ। এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? দেখো এইটা হচ্ছে সেই শর্ত চ্যাপ্টার, আবশ্যিক শর্ত, পর্যাপ্ত শর্ত আর আবশ্যিক পর্যাপ্ত শর্ত। এটা কিন্তু পর্যাপ্ত আবশ্যিক শর্তের অন্তর্গত। তারপরে দেখো মিলের পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণের দিক থেকে বিচার করা হয়। কোন পদ্ধতিতে? এটা হচ্ছে সহপরিবর্তন পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণের দিক থেকে বিচার করা হয়। নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের পরীক্ষণমূলক যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে তা লেখো। ABRS, ABRS, ATUV, ATUV, AXYN, AXYN। অর্থাৎ এ হলো এ এর কারণ,
মানে হচ্ছে দেখো এ আছে বড় হাতের, এই ডান দিকে আছে, বাদ বাকি আলাদা। তারপরে দেখো আবার 2 নম্বরে আছে এ আছে, বাদ বাকি আলাদা। উপরের সঙ্গে 3 নম্বরে দেখো এ আছে, বাদ বাকি আলাদা। তার মানে বোঝা যাচ্ছে এ যেখানে বড় হাতের এ যেখানেই থাকছে সেখানে ছোট হাতের এ চলে যাচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে অন্বয়ী পদ্ধতি, একে বলা হয়েছে অন্বয়ী পদ্ধতি। সংজ্ঞা করলে এই যে ব্যাপারটা বুঝতে পারবে। বেশ, আমরা চলে এসেছি এবার 2017 সালের প্রশ্ন নিয়ে। 2017 সালটা একবার শুনে নাও। দেখো এবার তোমাদের বেশিরভাগ প্রশ্ন কমন লাগবে, আর এইগুলো থেকেই তোমরা বারবার দেখে নাও, বারবার শুনে নাও, কমন পাবেই পাবে, একদম পাবে, একদম অবশ্যই। 24 নাম্বারের এমসিকিউ আছে গো, 20 নাম্বার যদি এইখান থেকে গ্যারেন্টি কমন পেয়ে যাও, তাহলে আর যা 4 নাম্বার স্যার কোথায় পাবো, আর 4 নাম্বার পাবে, টেস্ট পেপার বেরোক, সেই টেস্ট পেপার গুলো ফলো করবে, আর 4 নাম্বার ওখান থেকে পেয়ে যাবে। আর তোমাদেরকে কিন্তু আবারও বলে রাখছি আমি, যে তোমাদেরকে কিন্তু যেহেতু এটা লজিক, তাই সেহেতু লজিকের অংশগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে, শিখে রাখতে হবে। হ্যাঁ, আর যদি কারো কোনো অসুবিধা থাকে, আমার বড় ভিডিও করা আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। দেখো, বহু কারণবাদ কে সমর্থন করেন? বহু কারণবাদ মিল সমর্থন করেন, প্রবর্তন করেন বেন। মিল প্রবর্তন করেন আর বিন সমর্থন করেন। বেশ, তারপরে দেখো ক হলো খ ঘটার একটি আবশ্যিক শর্ত। এ কথার মানে কি? এ কথার মানে আবশ্যিক মানে নয়, তাহলে যদি ক নয় তবে খ নয়, এটা হচ্ছে আবশ্যিক শর্ত। ঠিক আছে। আরোহের বস্তুগত ভিত্তি কি? আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে বস্তুগত ভিত্তি, তার মানে একটু আগেই বলেছি যে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। হ্যাঁ, তাহলে দেখো আচ্ছা, এখানে পর্যবেক্ষণ আর পরীক্ষণ হলো আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি। বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য সত্যে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান। এই কথা কি বলেছেন? জয়েস এই কথা বলেছেন। জয়েস কি বলেছেন? বিশেষ বিশেষ ঘটনার মাধ্যমে সামান্য নিয়মে উপনীত হওয়াই হলো আরোহ অনুমান, এই কথা বলেছেন দার্শনিক জয়েস। ঠিক আছে, আমি একবার দুবার করে বলার চেষ্টা করছি যাতে তোমাদের হয়ে যায় বারবার। দেখো, কোনো কোনো অছাত্র হয় কবি, অকবি, বচনটি ভেনচিত্র কি? দেখো এটা তোলা সম্ভব হয়নি, কিন্তু আমি তোমাদের মুখে বলে দিচ্ছি। দেখো, কোনো কোনো ছাত্র হয় কবি যদি করা হয় তাহলে আয় বচন। আয় বচনের সূত্রটা আমাকে জানতে হবে। আয় বচনের সূত্র হচ্ছে এসপি নট ইকুয়াল টু 0। এবার দেখো, ছাত্রতে অ, কবিতে অ, তাহলে দুটোর মাথাতেই এসপি, দুটোর মাথাতেই বার হবে, তাহলে বারবার। তাহলে এস বার পি বার নট ইকুয়াল টু 0, তাহলে এস বার পি বার নট ইকুয়াল টু 0, মানে এই জায়গাটা হচ্ছে সেই বক্সের মধ্যে তোমাকে ছায়াবৃত্ত হবে না, ক্রস চিহ্ন করতে হবে। বেশ, তারপরে দেখো, যদি পি মিথ্যা হয় তাহলে কিউ পি ডট নট পি এর সত্যমূল্য কি হবে? মিথ্যা হবে। ঠিক আছে। নিরপেক্ষ ন্যায় অনুমানে যে পদ সিদ্ধান্তে বিদ্ধ স্থানে থাকে তাকে কি বলে? তাকে বলা হয় সাধ্য পদ। সিদ্ধান্তে বিদ্ধ স্থানে যে পদ থাকে তাকে বলা হয় সাধ্য পদ। পি যদি পি তবে কিউ, নয় পি সুতরাং নয় কিউ। এই যুক্তির আকারটি কি? এই যুক্তির আকারটি হচ্ছে দেখো, যদি পি তবে কিউ নয়, পি অতএব কিউ নয়, তাহলে এটা কিন্তু স্বীকারই করা হয়েছে। দেখে মনে হচ্ছে নয়, তার মানে অস্বীকার, কিন্তু অস্বীকার নয়, এটাকে স্বীকার করা হয়েছে, তাহলে হবে এমপি। তারপরে দেখো, উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য হয় কোন বচনে? উদ্দেশ্য বিধেয় দুটো পদই অব্যাপ্য, কিন্তু আই বচনে, আর দুটি ব্যাপ্য ই বচনে। হ্যাঁ, মনে রাখতে হবে এগুলো। তারপর দেখো, যদি ই বচনটি মিথ্যা হয় তাহলে একই উদ্দেশ্য বিধেয় যুক্ত আই বচনের সত্য মূল্য কি হবে? তাহলে ই বচন মিথ্যা হলে ওই কোণ আছে ই বচন, আর আই বচন এই কোণ আছে, তার মানে হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা। বিরুদ্ধ বিরোধিতার ক্ষেত্রে একটি সত্য হলে অপরটি মিথ্যা হবে, বা একটি মিথ্যা হলে অপরটি সত্য হবে। তাহলে এটা সত্য বা এটা মিথ্যা। যেহেতু ভাষায় প্রকাশিত অনুমানকে কি বলে? ভাষায় প্রকাশিত অনুমানকে বলা হয় যুক্তি, বলা হয় যুক্তি। তারপরে দেখো, বৈধতার প্রশ্নটি সম্বন্ধিত হচ্ছে কার সঙ্গে? বৈধতার প্রশ্নটি নিঃসন্দেহে অবরোহ যুক্তির সঙ্গে যুক্তিযুক্ত। হ্যাঁ, বৈধতা কেবল অবরোহ যুক্তিতেই দেখা যায়, আরোহ যুক্তিতে দোষ বিচার দেখা যায়। ঠিক আছে। তারপর দেখো, নিম্নোক্ত সাংকেতিক দৃষ্টান্তের ক্ষেত্রে মিলের যে পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা হলো কি? এবিসি এবিসি এডি এডি এফজি এফজি। দেখো, এটা আমাদের অন্বয়ী পদ্ধতি। ঠিক আছে, আমরা এটা বড় প্রশ্ন করার সময় কিন্তু অন্বয়ী পদ্ধতির উদাহরণ একদম ডাইরেক্ট পেয়ে গেছি। তাহলে মিলের যে আরোহমূলক পদ্ধতিতে কেবলমাত্র দুটি দৃষ্টান্ত যাচাই করা হয়, সেটি কোন পদ্ধতি? দুটি দৃষ্টান্ত, একটা সদর্থক আর একটা নঙর্থক দৃষ্টান্ত যাচাই করা হয়, সেটা হচ্ছে মিলের ব্যতিরেকি পদ্ধতি। মিলের ব্যতিরেকি পদ্ধতিতে দুটি দৃষ্টান্ত যাচাই করা হয়, একটা সদর্থক আর একটা নঙর্থক। নেক্সট, আমরা এক বিশেষ সত্য থেকে সামান্য সত্যে বিশেষ সত্যে উপনীত হয় যে যুক্তিতে, তা হচ্ছে উপমা যুক্তি। হ্যাঁ, বিশেষ থেকে বিশেষ, স্পেশাল থেকে স্পেশাল। বললাম আমি তোমার মুখটি চাঁদের মতো সুন্দর, তাহলে আমি চাঁদকে স্পেশাল আর তুমিও স্পেশাল, তাহলে চাঁদ আর স্পেশাল মানে একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্যে উপনীত হওয়া, একে বলা হয় উপমা। হ্যাঁ, উপমা যুক্তি। তারপরে দেখো, গুণের দিক থেকে কারণ হলো কার্যের অব্যবহিত সত্যান্তরহীন অপরিবর্তনীয় অগ্রবর্তী ঘটনা, এবং পরিমাণের দিক থেকে কারণ হলো কার্যের সমান। একথা কে বলেছেন? একথা বলেছেন দার্শনিক কার্ভেদ রিড। কার্ভেদ রিড একথা বলেছেন। তারপর যদি পি ভেল কিউ মিথ্যা হয়
তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য হবে মিথ্যা। এবার দেখো যে যৌগিক বচনের সত্য সারণীর কতকগুলি নিবেশন দৃষ্টান্ত সত্য এবং কতগুলি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয়, তাহলে সেই বচনটি কি হয়? সেই বচনটি হবে আপতিক। মানে কতগুলি সত্য এবং কতগুলি মিথ্যা হলে সেটাকে বলা হবে আপতিক। ঠিক আছে, বেশ। তারপর দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের সিদ্ধান্ত সর্বদাই যে বচন হয় তা হলো কোন বচন? তা হলো সর্বদাই নিরপেক্ষ বচন। তারপর দেখো সকল অএস হয় পি, এই বচন আকারটির বুলীয় ভাষ্য কি? তাহলে সকল অএস হয় পি, এই বচনটার বুলীয় ভাষ্য আমরা দেখে নেব। দেখো এ বচন, এটা সকল এস হয় পি এ বচন। হ্যাঁ, এর আমাদেরকে কিন্তু সূত্রটা হচ্ছে এস পি বার সমান 0। এবার এস এর সঙ্গে যেহেতু অ লেগে আছে তার জন্য অ এর জন্য একটা বার বসবে, তাহলে হয়ে যাচ্ছে তোমার এস বার পি বার সমান 0। তাহলে এস বার পি বার মানে হচ্ছে আমার সেই বক্স করে নিতে হবে, গোল বৃত্ত দুটোর উপরে একটা বক্স, মধ্যে একটা বক্স করে নিয়ে সেই বক্সটা মানে বাইরের অংশটাকে ছায়াবৃত্ত করতে হবে। বেশ, একই উদ্দেশ্য বিধ বিশিষ্ট দুটি বিশেষ বচনের মধ্যে যে বিরোধিতা অবস্থান করে তাকে বলা হয় কি? তাকে বলা হয় অধীন বিপরীত বিরোধিতা। বেশ, তারপরে দেখো একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত হয় সর্বদা কি? সর্বদা সম্ভাব্য। একটি বচন সর্বদাই কি হয়? একটি বচন সর্বদা সত্য বা মিথ্যা হয়। 2018 সালটা এবার একটু দেখে নাও। বৈধ অবরোহ যুক্তির সকল আশ্রয় বাক্য সত্য হলে সিদ্ধান্তটি কি হবে? সিদ্ধান্তটি সত্য হবে। একটি আদর্শ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? অংশ 4টি। অধীন বিপরীত বিরোধিতা হয় কোন বচনের মধ্যে? দেখো আয় আর ও বচনের মধ্যে। তারপরে দেখো কোন বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে পক্ষপাত ব্যাপ্য হলে তাকে অবশ্যই পক্ষ আশ্রয় বাক্যে ব্যাপ্য হতে হবে, সেটা হচ্ছে অবৈধ পক্ষ দোষ হবে। তাহলে দেখো পি না হয় পি না হয় কিউ, একটি কি বচন? এটা হচ্ছে বৈকল্পিক বচন। এটা অথবা না হয় মানে বৈকল্পিক বচন। ঠিক আছে, বেশ। তারপরে দেখো কোনো শিক্ষক নয় অশিক্ষিত, বচনটি ভেনচিত্র কি? তাহলে এটা দেখো কোনো এস নয় পি মানে হচ্ছে এস পি নট এস পি ইকুয়াল টু 0। হ্যাঁ, এস পি ইকুয়াল টু 0। এবার যেহেতু অ আছে মাথায় এস পি বার ইকুয়াল টু 0, তার মানে প্রথম ঘরটা হবে ছায়াবৃত্ত। বেশ, পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে। কখন মিথ্যা হবে? যদি পি সত্য এবং কি মিথ্যা তখন মিথ্যা হবে। পি ট্রিপল বার নট পি, হ্যাঁ, এটা বচন আকারটি কি হবে? বচন আকারটি সর্বদাই শত মিথ্যা হবে। হ্যাঁ, তারপর দেখো অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি কোন প্রকার বচন? অবৈজ্ঞানিক আরোহ অনুমানের সিদ্ধান্তটি সামান্য সংশ্লেষক বচন হয়। কারণ শব্দের দ্বারা পর্যাপ্ত আবশ্যিক শর্তকে নির্দেশ করেন কে? আই এম কপি নির্দেশ করেন। তারপর দেখো মিলের যে পদ্ধতিতে কাকতালীয় দোষ হয় তাকে কি বলে? তাকে বলা হয় ব্যতিরেকী পদ্ধতি বলা হয়। তারপরে দেখো মিলের যে আরোহ পদ্ধতি কোনো অপ্রাসঙ্গিক ঘটনাকে বর্জন করতে পারে না, তা হলো কি? তাহলে যুগ্ম পদ্ধতি। তারপর লঘু শব্দের অর্থ কি? লঘু শব্দের অর্থ হলো চিন্তা। এগুলো একবার করে হয়ে গেছে, দেখে নাও। বৈধতা বা অবৈধতা প্রশ্নটি যুক্ত কার সঙ্গে? এটা হচ্ছে অবরোহ যুক্তির সঙ্গে। যে বচনে কেবল বিধ পদ ব্যাপ্য তা হলো কি? তা হলো ও বচন। এগুলো সবগুলাই হয়েছে, তার জন্য একবার করেই বলছি। বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি? বচনের বিরোধানুমান হলো এক প্রকার অমাধ্যম অনুমান। হ্যাঁ, দেখো যে ক্ষেত্রে অমাধ্যম অনুমান থাকবে না, ধরো নাই অন্য কিছু আছে, সেইখানে কি করবে? সেখানে কেউ করে দেবে কিন্তু যৌগিক যুক্তি। হ্যাঁ, বেশ। তারপরে দেখো ডিমারিজ মূর্তিটি বৈধ হয়, যৌগিক যুক্তিটা না করে অমাধ্যম অনুমান থাকবে। হ্যাঁ, অমাধ্যম অনুমানটাই হবে। ডিমারিজ মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? চতুর্থ সংস্থানে। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির কোন বাক্যটি প্রাকল্পিক বচন? তাহলে প্রধান আশ্রয় বাক্যটি হচ্ছে প্রাকল্পিক বচন। তারপরে প্রধান আশ্রয় বাক্য মানে প্রধানটা প্রাকল্পিক আর অপ্রধান, আর সিদ্ধান্তটি হচ্ছে নিরপেক্ষ বচন। তারপর দেখো কোন অএস নয় অপি বচনটির বুলীয় ভাষ্য কি? দেখো এটা হচ্ছে ই বচন। ই বচনের সূত্র হচ্ছে এস পি সমান 0, যেহেতু দুটোতেই অ আছে, এস বার পি বার সমান 0, এটা হবে বুলীয় ভাষ্য। ঠিক আছে, এস বার পি বার সমান 0। তারপর দেখো যে যৌগিক বচনের সত্য সারণীর সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে কি বলা হয়? সত্য বচন আকার। তারপর দেখো আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য কি? আরোহ অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য হচ্ছে আরোহমূলক লাভ বা আরোহমূলক ঝুঁকি। তারপরে দেখো আরোহমূলক অনুমানের সর্বপ্রধান বৈশিষ্ট্য। বেশ, তারপর দেখো লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে? দার্শনিক বেকন। অক্সিজেন উপস্থিতি হলো দহনের কারণ, এখানে কারণ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এখানে কারণ শব্দটি আবশ্যিক শর্ত অর্থে ব্যবহৃত হয়েছে। শক্তির অবিনশ্বরতা সূত্রটি হলো কি? শক্তির অবিনশ্বরতা সূত্রটি হচ্ছে কারণের পরিণামগত লক্ষণ। এবার চলে এসেছি আমরা 19 সালে। দেখো 19 সাল। হ্যাঁ,
যে যুক্তিতে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় অবরোহ যুক্তি। এগুলো বারবার হয়েছে, দেখো তোমাদের কিন্তু কমন লাগছে। উদ্দেশ্যপদ অব্যপয় কোন বচনে? বিশেষ বচনে উদ্দেশ্যপদ অব্যপয়। বিশেষ বচন মানে হচ্ছে আই বচনে উদ্দেশ্যপদ অব্যপক, ও বচনে উদ্দেশ্যপদ অব্যপক। তারপর দেখো যদি ই বচনটি মিথ্যা হয় তবে একই উদ্দেশ্য ও বিধেয় যুক্ত এ বচনের সত্যমূল্য কি হবে? এ বচনের সত্যমূল্য হবে অনিশ্চিত। তারপর দেখো নিরপেক্ষ ন্যায়ের সংস্থানের সংখ্যা হলো কয়টি? নিরপেক্ষ ন্যায়ের সংস্থান হচ্ছে 4টি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সংস্থান। প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায় যুক্তির প্রধান আশ্রয় বাক্যটির অংশ হলো কয়টি? প্রধান আশ্রয় বাক্যের অংশ হচ্ছে 2টি, পূর্বগ আর অনুগ। অশূন্য বা সাত্ত্বিক শ্রেণী ভেনচিত্র হচ্ছে কি? মানে ক্রস চিহ্ন, ঠিক আছে। তারপরে দেখো যদি পি ভেল কিউ মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ এর সত্যমূল্য কি হবে? সত্য হবে। তারপর দেখো কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্যমূল্য নির্ভর করে কিসের ওপর? এটা একবার হয়েছে অঙ্গবচন ও তার যোজকের ওপর। তারপর দেখো আরোহ অনুমানের সিদ্ধান্তটি ও সমস্যাটি কি? এটা একটু আগেই হলো, সামান্যীকরণ হচ্ছে মূল সমস্যা। তারপর দেখো পরিমাণের দিক থেকে কারণ ও কার্যের সমান, কথা কি বলেছেন? এই কথা কার্ভেদ রিড কথা বলেছেন। এগুলো প্রত্যেকটাই তোমরা মনে করছো এবার দেখো কমন চলে আসছে। হ্যাঁ, ভেজা কাঠে অগ্নিসংযোগ ধূম সৃষ্টি কারণ, কারণ কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কারণ কথাটি এখানে পর্যাপ্ত আবশ্যিক শর্তে ব্যবহৃত হয়েছে। তারপরে দেখো এটা কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে? একটু আগে এটাও হয়েছে, এটা হচ্ছে অন্যয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। হ্যাঁ, তারপর দেখো আরোহ যুক্তির সিদ্ধান্তটি সবসময় কি হয়? আরোহ যুক্তির সিদ্ধান্ত সবসময় সম্ভাব্য হয়, নিশ্চিত হয় না, শিওর হয় না। প্রতিটি নঙর্থক বচনের ব্যাপ্য হয় যে পদটি, সেই পদটি কোন পদ? সেই পদটি হচ্ছে বিধেয় পদ। ই বচনে বিধেয় পদ ব্যাপ্য, ও বচনে বিধেয় পদ ব্যাপ্য হয়। তারপর দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচনের মধ্যে যে বিরোধিতা থাকে তাকে কি বলা হয়? তাহলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সামান্য বচন মানে এ আর ই এর মধ্যে বিপরীত বিরোধিতা থাকে, বাস। তাহলে উত্তর হবে, সঠিক উত্তর হচ্ছে বিপরীত বিরোধিতা। তারপর দেখো পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে তা কি? পক্ষপদ আশ্রয় বাক্যে থাকে আর সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। তাহলে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে থাকে। পি অথবা কিউ মানে বৈকল্পিক বচন। নট পি অতএব কিউ, এই যুক্তির আকারটি কি? এই যুক্তির আকারটা বলেছি অথবা হলে ডিএস হয়ে যাবে, তাহলে বৈধ, এবং উত্তর হচ্ছে ডিএস। অথবা হলে ডিএস, বৈধ এইসব থাকলে, এমপি এমটি ডিএস এইসব থাকলে পরে কিন্তু ডিএসটা করতে হবে অথবা হলে। বেশ, তারপরে দেখো কোনো অয়েস হয় পি, বচনটির বুলীয় ভাষ্য কি? বচনটির বুলীয় ভাষ্য দেখো কোনো অয়েস হয় পি, এটা হচ্ছে আই বচন, যেহেতু আই বচনের সূত্র হচ্ছে এস পি নট ইকুয়াল টু জিরো, এস এর সঙ্গে আছে, তার মানে এস বার পি নট ইকুয়াল টু জিরো, এটা হচ্ছে বুলীয় ভাষ্য। তারপর দেখো পি ডট নট পি, এই বচনাকারটি কি হবে? পি ডট নট পি এটা সর্বদাই শত মিথ্যা বচনাকার। সাদৃশ্যমূলক কোন অনুমান? সাদৃশ্য কোন অনুমানের ভিত্তি? সাদৃশ্য যে উপমা যুক্তির ভিত্তি হচ্ছে সাদৃশ্য। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কি? এটা বারবার হচ্ছে, আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি হচ্ছে পর্যবেক্ষণ আর পরীক্ষণ। দেখো এটা প্রতিটা মানে সেটেই প্রতি বছরই ঘুরে ফিরে আসছে। ক ক হলো খ এর পর্যাপ্ত শর্ত, এই কথার মানে হচ্ছে যদি ক ঘটে তবে খ ঘটবে। হ্যাঁ হ্যাঁ, দুটোই প্রথমেও হ্যাঁ, যদি ক হ্যাঁ তবে খ হ্যাঁ, এটা হচ্ছে এটাকেই বলা হবে পর্যাপ্ত শর্ত। হ্যাঁ, তারপর দেখো যদি কোনো অপরোহ যুক্তি সিদ্ধান্ত সত্য হয় তবে যুক্তিটি কি হবে? যুক্তিটি অবশ্যই তাহলে বৈধ হবে, অবশ্যই যুক্তিটি বৈধ হবে। দ্বৈত অন্যয়ী পদ্ধতিটা হলো কোন পদ্ধতি? একটু আগে হয়েছে অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি হচ্ছে দ্বৈত অন্যয়ী পদ্ধতি। আচ্ছা, এখানে অপশন আছে যুগ্ম পদ্ধতি, তাহলে যুগ্ম পদ্ধতি হচ্ছে দ্বৈত অন্যয়ী, দ্বৈত অন্যয়ী পদ্ধতি বা মিশ্র পদ্ধতি বা যুগ্ম পদ্ধতি বা অন্যয়ী ব্যতিরেকী পদ্ধতি। তারপর দেখো মিলের পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণের দিক থেকে বিচার করা হয় কোন পদ্ধতিতে? সহ পরিবর্তন পদ্ধতিতে। আমরা চলে এসেছি কিন্তু 2020 সাল আলোচনা করছি। যে যুক্তিবিজ্ঞানী পরীক্ষামূলক আরোহী যুক্তি প্রবর্তন করেন তিনি কে? তিনি হচ্ছেন জন স্টুয়ার্ট মিল। হ্যাঁ, তারপরে দেখো এক কারণবাদকে সমর্থন করেন দার্শনিক আই.এম. কোপি, এক কারণবাদ সমর্থন করেন। ড্যাশের মতে কারণ হলো সদর্থক ও নঙর্থক সত্যের সমষ্টি, কে বলেন? একটু আগে হয়েছে দার্শনিক মিল বলেন যে কারণ হলো সদর্থক ও নঙর্থক সত্যের সমষ্টি। আবার দেখো এটাও হয়েছে আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটি বিশেষ সত্য উপনীত হয় যে আরোহী যুক্তিতে, তাহলে কি? তা হচ্ছে উপমা যুক্তি। একটু আগেই বললাম যে তোমার মুখটি চাঁদের মতো সুন্দর, তুমি আর চাঁদ দুটোই আমার কাছে স্পেশাল, তার জন্য এটা উপমা যুক্তি। মানে একটা বিশেষ থেকে বিশেষ, তাহলে বিশেষ মানে স্পেশাল। তারপরে দেখো শক্তি বস্তুর অবিনশ্বরতার সূত্রটি কি? কারণে পরিমাণগত লক্ষণ, এটা হয়েছে। আরোহ অনুমানের বৈশিষ্ট্য সূচক একটি ধর্ম হলো এই অনুমানের সিদ্ধান্ত, এই অনুমানের সিদ্ধান্ত সর্বদাই কি হয়? আশ্রয় বাক্যকে অতিক্রম করে যায়। তারপর দেখো অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তি করে গড়ে ওঠা যুক্তি হলো
অপ্রাসঙ্গিক সাদৃশ্যের উপর গড়ে ওঠা ভিত্তি হচ্ছে এই উপমা যুক্তি। হ্যাঁ, তারপরে দেখো খেলা চলবে যদি না বৃষ্টি হয়, খেলা এটা প্রতিকায়িত করো। এটা হচ্ছে ধরো আমি যদি খেলা চলবে এটাকে অন্য কিছু ধরি, মানে যাই ধরবা পি 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 নাল নট কিউ, এরকম হবে প্রতিকায়িত রূপটা। তারপর দেখো যে যৌগিক বচনের সত্য সারণীর কতিপয় দৃষ্টান্ত সত্য আর কতিপয় নিবেশন দৃষ্টান্ত মিথ্যা তাকে বলা হয় আপতিক বচনাকার। কোনো ছাত্র নয় অকবি ভেনচিত্র কি, ভেনচিত্র নির্ণয় করতে হবে, এখানে সম্ভব হলো না দেওয়া। পি ভেল কিউ এই যৌগিক বচনটি মিথ্যা হবে। কখন মিথ্যা হবে? যখন পিও মিথ্যা হবে কিউ মিথ্যা হবে। এই ক্ষেত্রে একটা সূত্র আছে যে পি ভেল কিউ মিথ্যা হয়, যখন দুটোই মিথ্যা হয় তখন পি ভেল কিউ মিথ্যা হয়, বাদ বাকি ক্ষেত্রে সত্য হয়। বেশ, তারপর দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের কোন বাক্যটি বৈকল্পিক বচন? বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের প্রধান যুক্তি বাক্যটি বৈকল্পিক বচন। তারপর দেখো সকল অয়েস হয় অপি বচনটির বুলীয় ভাষ্য কি? সকল অয়েস হয় অপি, তার মানে এস পি বার জিরো, তাহলে এস বার পি এস বার পি সমান জিরো, এটা হচ্ছে বুলীয় ভাষ্য। তারপর দেখো যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ে হেতুপদ মধ্যপদ উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্য স্থানে থাকে তাকে নিরপেক্ষ ন্যায় কোন সংস্থান? মানে উদ্দেশ্য স্থানে থাকলে তৃতীয় সংস্থান, তাহলে উত্তর হবে তৃতীয় স্থান। আর বিধেয় স্থানে থাকলে সেটা দ্বিতীয় সংস্থান। যদি পি তাহলে কিউ, কিউ নয়, অতএব পি পি নয়। এটা হলো কি? এটা হচ্ছে বৈধ এবং এমটি, বৈধ এবং এমটি অস্বীকারমূলক যেহেতু। বচনের বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচন সামান্য সদর্থক বচন মানে এ বচন সত্য হলে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট বিশেষ নঙর্থক বচন, বিশেষ নঙর্থক বচন মানে ও বচন, তাহলে এ বচন সত্য হলে ও বচন কি হবে? ঘুরিয়ে প্রশ্ন দিয়ে দিতে হবে, এটা মিথ্যা হবে। কেন? কোনাকুনি, কোনাকুনি মানে বিরুদ্ধ বিরোধিতা, আর বিরুদ্ধ বিরোধিতা একটা সত্য হলে একটা মিথ্যা। ফেরিসন মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ফেরিসন মূর্তিটি বৈধ হয় তৃতীয় সংস্থানে। এক্ষেত্রে তোমাদের বলি 19টা বৈধ মূর্তি আছে, 19টারই নাম জানতে হবে, কোনটা কোন সংস্থা আছে আর কোন সংস্থান আছে জানতে হবে। এখান থেকে কিন্তু 1 নাম্বার শিওর আসবেই, তাই এইটা করে নেবে। শর্ত অনুযায়ী বচন কয় প্রকার? শর্ত অনুযায়ী বচন 2 প্রকার। শর্ত অনুযায়ী বচন 2 প্রকার, একটা হচ্ছে বিশ্লেষক বচন আর একটা হচ্ছে সংশ্লেষক বচন। অসম বিরোধিতার ক্ষেত্রে যদি বিশেষ বচনটি সত্য হয় তবে সামান্য বচনটি সত্য মূল্য কি হবে? অনিশ্চিত হবে। বৈধতা প্রশ্নটি জড়িত কার সঙ্গে? বৈধতা প্রশ্নটি জড়িত যুক্তির আকারের সঙ্গে বৈধতা প্রশ্নটি জড়িত, এটা বারবার হচ্ছে। একটি বিশেষ নিরপেক্ষ বচনের অংশ কয়টি? 4টি, এটাও হয়েছে। লোগোস কথাটির অর্থ কি? লোগোস কথাটির অর্থ হচ্ছে চিন্তা। তারপর দেখো বৈধ অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হতে পারে আবার মিথ্যাও হতে পারে, এটা কি? হ্যাঁ, সত্য কথাই। তারপর দেখো 2022 সাল চলে এসেছি, 22 সাল চলে এসেছি, এবার কতগুলো কমন আসবে শুধু দেখে নেবা। বেশ, তারপর দেখো আরোহ অনুমানের আকারগত ভিত্তি কি? আরোহ অনুমানের আকারগত ভিত্তি হচ্ছে প্রকৃতির একরূপতা নীতি ও কার্যকারণ নিয়ম। তারপরে দেখো লৌকিক আরোহ অনুমানকে শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন কে? শিশুসুলভ আরোহ অনুমান বলেছেন দার্শনিক বেকন। তারপর দেখো কোনো ফুল নয় লাল বস্তু, কোনো লাল বস্তু নয় ফুল, ও বচন আবর্তন সম্ভব নয়, তাহলে এটা কি হয়েছে? এটা অবৈধ, সম্ভব নয়। যে নিরপেক্ষ ন্যায়ের চতুর্থ সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা কয়টি? 5টি, মানে প্রথমে 4টি, দ্বিতীয়তে 4টি, তৃতীয়তে 6টি আর চতুর্থতে 5টি। বচনের বিরোধানুমান হলো এক প্রকার কি? বচনের বিরোধানুমান মানে হচ্ছে অমাধ্যম অনুমান। হ্যাঁ, অমাধ্যম অনুমান। তারপর দেখো একই উদ্দেশ্য ও বিধেয় বিশিষ্ট বচনের মধ্যে অধীন বিরোধিতার সম্বন্ধ থাকে কোন বচনের মধ্যে? নিচে, মানে হচ্ছে আয় আর ও বচনের মধ্যে অধীন বিপরীত বিরোধিতার সম্বন্ধ থাকে। যদি একটি অবরোহ যুক্তির সিদ্ধান্ত সত্য হয় তাহলে যুক্তিটি কি হবে? তাহলে যুক্তিটি বৈধ হবে। একটি আরোহ যুক্তির সিদ্ধান্ত সর্বদা কি হয়? সর্বদা সম্ভাব্য হয়। তারপর দেখো আরোহ অনুমানের সমস্যাটি কি? আরোহ অনুমানের সমস্যাটি হচ্ছে সামান্যীকরণ। তারপরে যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান হলো কি? যুক্তিবিজ্ঞানী মিলের মতে আরোহ অনুমান হলো 3 প্রকার। হ্যাঁ, বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক আর সাদৃশ্যমূলক। তারপর দেখো অথবা অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান একটা কি? অপূর্ণ গণনামূলক আরোহ অনুমান মানেই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ অনুমান বা লৌকিক অনুমান। তারপরে দেখো ডিমারিস মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? ডিমারিস মূর্তিটি বৈধ হয় চতুর্থ সংস্থানে। পক্ষপদ পক্ষ আশ্রয় বাক্য ছাড়া অন্য যে স্থানে থাকে সেটা হচ্ছে সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে পক্ষপদ থাকে। তারপর দেখো এ বচন সত্য হলে সম উদ্দেশ্য ও বিধেয়যুক্ত ও বচনের সত্য মূল্য কি হবে? মিথ্যা হবে। তারপর দেখো একটি অমাধ্যম অনুমানে আশ্রয় বাক্যের সংখ্যা কি? কত? অমাধ্যম মানে একটাই যুক্তি বাক্য থাকবে। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে একটি। বিবর্তন একটি কি? বিবর্তন একটি অবরোহ যুক্তি, বিবর্তন একটি অবরোহ যুক্তি। তারপরে দেখো অথবা দিয়ে আরোহ যুক্তিবিজ্ঞান একটি কি? আরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র, আরোহ যুক্তিবিজ্ঞান একটি আকারনিষ্ঠ শাস্ত্র।
যে বচনের কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়, যে বচনে বিধেয় পদ ব্যাপ্য ও বচনে কেবল বিধেয় পদ ব্যাপ্য হয়। তারপর দেখো উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, কোন বচনে উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়, বিশেষ বচন উদ্দেশ্য পদ অব্যাপ্য হয়। তারপর দেখো মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নঙত্ব দৃষ্টান্ত যাচাই করা হয় তা হচ্ছে কি, তা হচ্ছে অন্বয়ী ব্যতিরেকী পদ্ধতি। তারপরে দেখো আকাশ ঘন মেঘে আচ্ছন্ন সুতরাং বৃষ্টি হবে, এক্ষেত্রে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এক্ষেত্রে মিলের অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। তারপর সকল কুকুর হয় বিড়াল, সকল পাখি হয় কুকুর, সকল পাখি হয় বিড়াল, এখানে কোন পদ্ধতি প্রয়োগ, এখানে কি হয়েছে যুক্তিটি, এখানে যুক্তিটি কিন্তু বৈধ হয়েছে। এটা বৈধ কি করে হলো, বৈধ হলো যে নিয়ম আছে 10টি নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমি দেখলাম যে বৈধ হলো। তারপরে দেখো একটি বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থাকে কয়টি, বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে আশ্রয় বাক্য থাকে দুটো। এক পক্ষবাক্য একটা সাধুবাক্য। উপমা যুক্তি সিদ্ধান্তের সম্ভাব্যত সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত কোনটি, সব থেকে গুরুত্বপূর্ণ শর্ত একবার হয়েছে সাদৃশ্যের প্রাসঙ্গিকতা। তারপর দেখো ব্যবর্তনের ক্ষেত্রে যা পরিবর্তিত হয় তা হলো কি, তো বিবর্তনের মানে বিবর্তন মানে বিবর্তন, বিবর্তনের ক্ষেত্রে পরিবর্তন হয় গুণ। তারপর দেখো বস্তুগত বিবর্তন বিবর্তন স্বীকার করেছেন কে, বস্তুগত বিবর্তন স্বীকার করেছেন দার্শনিক বেইন স্বীকার করেছেন বস্তুগত বিবর্তন। তারপর দেখো এ বচনের সরল আবর্তনের ক্ষেত্রে সিদ্ধান্তটি কি, এ থেকে এ হয় সরল আবর্তন করলে। তারপর দেখো প্রতিটি নঙর্থক বচনের পদটি অবশ্যই ব্যাপ্য হয়, কোন পদটি ব্যাপ্য হয়, নঙর্থক বচন বিধেয় পদটি অবশ্যই ব্যাপ্য হয়। তারপর সম্বন্ধ অনুযায়ী বচন দুই প্রকার, কি কি, একটা হচ্ছে সাপেক্ষ বচন আর একটা হচ্ছে নিরপেক্ষ বচন। এরপর চলে এসেছি আমরা দেখো 2023 সাল, 2023 সালটা আলোচনা করব, 24 সাল আলোচনা করব না, কেননা 24 সালের প্রশ্ন আসার সম্ভাবনা নাই বললেই চলে। দেখো অবরোহ যুক্তির আলোচ্য বিষয় কি, অবরোহ যুক্তির আলোচ্য বিষয় হচ্ছে আকারগত বৈধতা, লোগোস কথার অর্থ কি, চিন্তা, এটা মধ্যে 4 বার এলো এই 60টা সালের মধ্যে। অনুমান ভাষায় প্রকাশিত হলে তাকে কি বলে, তাকে বলা হয় যুক্তি, এটাও এসছে। নিরপেক্ষ একটা নিরপেক্ষ বচনের অংশ কয়টি, 4টি। বিধেয় পদ ব্যাপ্য হয় কোন বচনে, নঙর্থক বচনে, সবগুলাই তো কমন। দেখো সাবেকি বিরোধিতার বর্গক্ষেত্র অনুসারে যদি এ বচন মিথ্যা হয় তবে ই বচনের সত্যমূল্য কি হবে, অনিশ্চিত হবে। তারপর থেকে একই উদ্দেশ্য বিধেয় বিশিষ্ট দুটি সদর্থক এবং বিশেষ নঙর্থক বচনের বিরোধিতা সম্বন্ধ কি, সম্বন্ধ হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা। তাহলে কি চেয়েছে, যে বিশেষ সদর্থক মানে আয় বচন আর বিশেষ নঙর্থক মানে ও বচনের সম্বন্ধ কি, ঘুরিয়ে ফিরিয়ে কেমন বড় করে দিচ্ছে, ভয় খাইয়ে দিচ্ছে। দেখো তারপর নিরপেক্ষ ন্যায়ের সংস্থান হেতু পদ সর্বদাই উভয় আশ্রয় বাক্যে বিধস্থানে থাকলে তাকে কি, কোন সংস্থান বলে, বিধস্থানে থাকলে তাকে বলে দ্বিতীয় সংস্থান। কোনো বৈধ নিরপেক্ষ ন্যায় অনুমানে সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হলে, সিদ্ধান্তে সাধ্যপদ ব্যাপ্য হলে তাকে অবশ্যই সাধ্য আশ্রয় বাক্যে ব্যাপ্য হতেই হবে, একটা নিয়ম। এই নিয়ম লঙ্ঘন করলে কি দোষ হয়, এই নিয়ম লঙ্ঘন করলে অবৈধ সাধ্য দোষ হয়। বেশ, তারপর দেখো প্রাকল্পিক মিশ্রণে দ্বিতীয় আশ্রয় বাক্যটি হচ্ছে কি, দ্বিতীয় আশ্রয় প্রাকল্পিক মিশ্রণে দ্বিতীয় আশ্রয় বাক্য হচ্ছে নিরপেক্ষ বচন, তৃতীয়টাও নিরপেক্ষ বচন। তারপর দেখো বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের মানে অবিসংবাদী, একটি বিকল্পকে স্বীকার করে অপর বিকল্পকে অস্বীকার করে, একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যুক্তির যে আকারটি হয় তা হচ্ছে কি, তা হচ্ছে ডিএস, তা হচ্ছে ডিএস হবে এটা। এটা হচ্ছে ডিএস, তা হচ্ছে ডিএস, সর্বদাই ডিএস হবে। এটা যেন মাথায় রাখতে হবে আমাদেরকে। তারপর দেখো কোনো কোনো অএস নয় পি, অএস নয় পি ও বচন, ও বচনের ফর্মুলা হচ্ছে এস পি বার নট ইকুয়াল টু 0, যেহেতু এস এর সঙ্গে অ আছে তাহলে এস বার পি বার নট ইকুয়াল টু 0, এটা হচ্ছে বুলিয় ভাষ্য। তারপর দেখো সাত্ত্বিক শ্রেণী উদাহরণ আগে হয়েছে, পি ভেল কিউ, এই বচনাকারটি কি হবে, পি ভেল কিউ। আচ্ছা এক কাজ করলে হয় না, এই যে তোমাদের এইগুলো তো বুঝতে অসুবিধা হচ্ছে, এইগুলো আমি এখান থেকে আমি তোমাদের ছবি বই থেকে দেখি, বই থেকে ছবি তুলে তোমাদের এখান থেকে বুঝিয়ে দিচ্ছি এইটুকু, দাঁড়াও। বেশ, ঠিক আছে। বেশ, দেখো তোমাদের এই যে 2023 সালের এই প্রশ্ন দেখে আলোচনা করলে বেশি ভালো হতো, তাড়াতাড়ি হতো আমার আরো। বেশ, দেখো এইখানে এই যে জিনিসগুলো দেওয়া হচ্ছে না, স্ক্রিনশট করাও, মানে তোমার টেক্সট করা যাচ্ছে না এগুলোকে। দেখো এই পর্যন্ত আর কি ছিল, এক্স আই 11টা। বৈকল্পিক নিরপেক্ষ ন্যায়ের অবিসংবাদী একটি বিকল্পকে অস্বীকার করে অপর বিকল্পকে স্বীকার করলে যুক্তিটি আকারটি কি হয়, যুক্তির আকারটি হয় ডিএস। তারপর দেখো কোনো কোনো অ এস নয় পি বুলীয় ভাষ্যটি কি, তাহলে দেখো কোনো কোনো এস নয় পি এটা হচ্ছে ও বচন, ও বচনের আকার হচ্ছে কোনো এস পি বার নট ইকুয়াল টু 0, আর যেহেতু অ আছে সেহেতু এস বার পি বার নট ইকুয়াল টু 0, এস বার পি বার নট ইকুয়াল টু 0 কিসে আছে, বি এরটা, তাহলে বি এরটা হবে সঠিক উত্তর। তারপর দেখো এস অশূন্য বা সাত্ত্বিক শ্রেণীর একটা উদাহরণ দাও, এস মানে যে জায়গায় ক্রস চিহ্ন হবে শুধুমাত্র এস এর মধ্যে, এটা হচ্ছে বি এরটাই, দেখো ক্রস চিহ্ন আছে। তারপরে দেখো পি ট্রিপল বার নট পি এই বচনাকারটি কি হবে,
তাহলে পি ট্রিপল বার নট পি, পি কে যদি সত্য ধরি আর তাহলে নট পি হচ্ছে মিথ্যা, তাহলে সত্য ট্রিপল বার মিথ্যা সমান মিথ্যা, আবার মিথ্যা ধরলে মিথ্যা ট্রিপল বার সত্য সমান মিথ্যা, সত্য তাহলে মিথ্যা, তাহলে এটা হবে শত মিথ্যা হবে, শত মিথ্যা। তারপরে দেখো কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনের সত্য মূল্য নির্ভর করে, এটা বারবার হয়েছে অঙ্গবচন ও যোজকের ওপর, মানে সি এরটা হচ্ছে সঠিক উত্তর, সি এরটা হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা দাগ দিয়ে দেবো কি, তাহলে দাগ দিয়ে দিই দাঁড়াও। তাহলে দেখা গেল যে এই ক্ষেত্রে এইটা উত্তর, সঠিক উত্তর হচ্ছে বি এরটা। তারপরে সঠিক উত্তর আবার এই বি এরটা সঠিক উত্তর, আর এইটা হচ্ছে শত মিথ্যা, এটা সঠিক উত্তর, আর এই ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে অঙ্গবচন আর যোজক। বেশ, তারপরে দেখো এই দিকটা দেখে নিই কি কি আছে এই দিকটাতে। যদি পি ভেল কিউ মিথ্যা হয় তবে পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি ট্রিপল বার কিউ এর সত্য মূল্য কি হবে? পি ভেল কিউ মিথ্যা হয় মানে হচ্ছে দুটোই মিথ্যা, তাহলে পি ট্রিপল বার কিউ দুটোই যদি মিথ্যা হয় তাহলে পি ট্রিপল বার কিউ সত্য হবে, তাহলে সি এরটা হবে সঠিক উত্তর, সি এরটা হচ্ছে সঠিক উত্তর। বেশ, তারপরে দেখো আরোহ অনুমানে সামান্যীকরণের মাধ্যমে যে বচন প্রতিষ্ঠা করা হয় তাহলে সামান্য সংশ্লেষ বচন, কয়টা? বি এরটা, তাহলে উত্তর হবে সামান্য সংশ্লেষক বচন, বি এরটা সঠিক উত্তর। তারপরে দেখো আমরা একটি বিশেষ সত্য থেকে আরেকটা বিশেষ সত্যে উপনীত হয় যে অনুমানের সাহায্যে, যে আরোহ অনুমানে কোনটা স্পেশাল থেকে স্পেশালে যায় কোন অনুমান, সেটা হচ্ছে উপমা যুক্তি, একটু আগে হলো। বেশ, তারপরে দেখো অপসারণ, সংজ্ঞা প্রদান, এটি কোন আরোহ অনুমানের অনুসৃত প্রক্রিয়া, এটা হচ্ছে বৈজ্ঞানিক, এগুলো সবই কিন্তু দেখো একটু আগে হয়েছে, সব কমন পেয়ে গেল এরা, হ্যাঁ তোমরাও পেয়ে যাবে। তারপরে দেখো বহু কারণবাদ সমর্থন করেন কে? বহু কারণবাদ সমর্থন করেন বেইন সমর্থন করেন মিল আর বেইন। বেশ, তাহলে বেইন সমর্থন করেন। ক হলো ক্ষয়ের পর্যাপ্ত সত্য, তার মানে কি ক ঘটলে খ ঘটবে, ক ঘটলে যদি ক ঘটে তবে খ ঘটবে, এটাও বারবার হয়েছে। তবে কারণ হলো কি? কারণ হলো সদর্থক ও নঙর্থক শর্তের সমষ্টি, এখানে আছে শর্তের সমষ্টি, তাহলে এটাই করবো আমরা, বি এরটা করবো, ডাক দেবো। তারপর দেখো ড্যাশ পদ্ধতি হলো ড্যাশ পদ্ধতির অযথার্থ প্রয়োগে কাকতালীয় দোষ দেখা যায়। ব্যতিরেকি পদ্ধতি অপপ্রয়োগ হলে কাকতালীয় দোষ ঘটে। তারপর মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মূলত পরিমাণ দিক থেকে বিচার করা হয়। কোন পদ্ধতিকে? সহপরিবর্তন পদ্ধতিকে মূলত পরিমাণের দিক থেকে বিচার করা হয়। বেশ, ঠিক আছে, এইভাবেই তোমাদের দেখো আমি কিন্তু 2015 থেকে 2023 সাল পর্যন্ত অল এমসিকিউ আলোচনা করলাম। এর মধ্যেই তোমাদের পরীক্ষায় দেখবে 24টার মধ্যে একদম 20টা কিন্তু গ্যারেন্টি 20টা তোমাদের চলে আসবে, আর 4টে কিন্তু এধার ওধার থেকে তোমাদেরকে কিন্তু করতে হবে, ব্যবস্থা করে ওই টেস্ট পেপার গুলো ফলো করতে হবে, আমি টেস্ট পেপার আলোচনা করে দেবো সবই। তা বেশ, ঠিক আছে, দেখো এই ভিডিওটি কেমন লাগলো, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে শুনলে তোমাদের সবারই উপকার হোক, তোমরা খুব ভালো পরীক্ষা হোক, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক, হ্যাঁ। আর একটা কমেন্ট, এতক্ষণ পর্যন্ত শুনেছো একটা কমেন্ট অবশ্যই করো, আর একটা লাইক করো।